আচ্ছা, আমরা শিখব মৌলের ইলেকট্রন বিন্যাস। কোনো পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন নামক দুই ধরনের কণা থাকে, যার মধ্যে নিউট্রনের চার্জ হচ্ছে 0 আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে। প্রোটন আর ইলেকট্রন একে অপরকে আকর্ষণ করে, কারণ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। প্রথম শক্তি স্তরে কে, দ্বিতীয় শক্তি স্তরে এল, তৃতীয় শক্তি স্তরে এম, চতুর্থ শক্তি স্তরে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তি স্তরে অরবিটাল আছে একটা, যা হচ্ছে 1s। দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল আছে দুইটা, যা হচ্ছে 2s এবং 2p। তৃতীয় শক্তি স্তরে অরবিটাল আছে তিনটা, যা হচ্ছে 3s, 3p এবং 3d। চতুর্থ শক্তি স্তরে অরবিটাল আছে চারটা, 4s, যা হচ্ছে 4s, 4p, 4d এবং 4f। পঞ্চম শক্তি স্তরে অরবিটাল আছে চারটা, যা হচ্ছে 5s, 5p, 5d এবং 5f। ষষ্ঠ শক্তি স্তরে অরবিটাল আছে তিনটা, যা হচ্ছে 6s, 6p এবং 6d। সপ্তম শক্তি স্তরে অরবিটাল আছে দুইটা, যা হচ্ছে 7s এবং 7p। দেখা যাচ্ছে যে এখানে চারটি অরবিটাল আছে, যা হচ্ছে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল এবং f অরবিটাল। s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল এবং f অরবিটাল। s অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটি, p অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, d অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি, f অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। প্রথম শক্তি স্তরে অরবিটাল আছে একটি, তাই হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাস হচ্ছে একটি। তেমনি হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুইটি, 1s2
লিথিয়ামে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। দেখো এই 1s2 এরপরে হচ্ছে 2s2, তাহলে হবে এখানে 2s1 অরবিটাল। এরপরে বেরিলিয়াম 1s2 2s2, বোরন 1s2 2s2 2s এর পর হচ্ছে 2p। তাহলে p এর ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, 2p1। বেরিলিয়াম হচ্ছে বেরিলিয়াম হচ্ছে 2p1। তাহলে এরপরে হবে কার্বনের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে এখানে হবে 2p2। কার্বন এটা 1s2 2s2 ঠিক রাখবে, আর এখানে মতো বদলাবে হচ্ছে 2p2 হবে এটা, আর এটা হচ্ছে 2p1। নাইট্রোজেন হবে 2p3, অক্সিজেন 2p4। এখানে পি এর ধারণ ক্ষমতা 6টি। ফ্লোরিনে হচ্ছে 2p5। নিয়ন 1s2 2s2 2p6। নিয়নে হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ, তার স্থিতিশীলতা একটু বেশি আছে এখানে, কেননা নিয়নের সম্পূর্ণ সব শক্তি আছে, অরবিটাল আছে, অরবিটাল ইলেকট্রন আছে। সোডিয়াম, তাহলে আমি এটা না লিখে নিয়নটা লিখতে পারি। নিয়ন হচ্ছে 10 আর এটা হচ্ছে 11, তাহলে আরেক বাকি আছে। তাহলে আমি 2p তো এটা শেষ করে পেলাম, তার 2p এর পরে হচ্ছে 3s অরবিটাল, 3s অরবিটাল, 3s একটা। সোডিয়াম ম্যাগনেসিয়াম, নিয়ন 3s2, অ্যালুমিনিয়াম 13, নিয়ন 10, আর 3s2 পরে হচ্ছে 3p হলে হচ্ছে 3s2 3p হচ্ছে ধারণ ক্ষমতা 6টি, তাহলে এখানে হবে 1। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন নিউট্রন 3s2 3p এখানে আমি একসাথে লিখে ফেলি। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন হবে 3p2। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস হবে 3p3।
সালফারে হবে 3p4। ক্লোরিন 3p5। আর্গন, আর্গনে হচ্ছে নিয়ন মানে 10, এটা হচ্ছে 18, এটা 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18। নিয়ন হচ্ছে 10 আর বাকি থাকে সেটা হচ্ছে 3s2 3p, এখানে 5, তাহলে এখানে 6। এবার পটাশিয়াম, পটাশিয়াম হবে আর্গন, এখানে হবে 19। আর্গন হচ্ছে 18 আর 1, তাহলে 1 এখানে 3p দিয়ে আমি এখানে দেখলাম 3p একদম শেষ হয়ে গেছে, 6 পর্যন্ত 3p ধারণ ক্ষমতা হচ্ছে 6। তাহলে এবার আমাদের 3d তে যেতে হবে না, 3d তে যেতে পারবো না। এখানে বিজ্ঞানী আও বাও নীতি অনুসারে একটা কথা বলে গিয়েছে যে বিজ্ঞানী আও বাও যে যার শক্তি কম ইলেকট্রন তার কাছে আগে যাবে। তাহলে আমি দেখি, আমরা জানি যে S এর শক্তি হচ্ছে 0, P এর 1, D এর 2 আর F এর 3। তাহলে 3D আর 4 অ্যাসিড দেখে গিয়ে আমি 3 অরবিটালগুলো 3D আচ্ছা 4s, যেমন 3 প্লাস D শক্তি হচ্ছে 2 আর 4 যোগ S এর শক্তি হচ্ছে 0, তাহলে এটা 5 আর এটা হচ্ছে 4। তাহলে 3D বড়, তাই এখানে হচ্ছে 4s ছোট, তাই 4s এর কাছে ইলেকট্রন আগে যাবে। ইলেকট্রন আগে গেলে তাহলে 4s আগে আসবে, তাহলে হবে 4s1। 19 পটাশিয়াম সরি ক্যালসিয়ামের পর পটাশিয়াম ক্যালসিয়াম আর্গন 4s2। এবার আমাদের 3s তো শেষ হয়েছে, সরি আমি 4s দিতেছি, কেন হবে 3s, সরি আমি একটু ভুল দেখছি, 4s ঠিকই আছে। এবার আমরা যেখানে s দিয়ে দিচ্ছি, এখানে যেটা ছোট সেটা আগে দিচ্ছি, এরপর আমাদের 3dটা বাকি থেকে গেছে, তাই আমাদের এবার 3dতে যেতে হবে। 3dতে গেলে এখানে ধারণ ক্ষমতা হচ্ছে D এর 10। স্ক্যান্ডিনাম দেখে দেখি, স্ক্যান্ডিনাম 21। তাহলে এখানে আর্গন আর 4s2, ওখানে বাকি থেকে গেছিল যে 3d1। D এর শক্তি হচ্ছে D এর ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, তাহলে এখানে একটা টাইটেনিয়াম আর্গন 4s2 3d2 বেনিডিয়াম আর্গন 4s2 3d3 স্ক্যান্ডিনাম টাইটেনিয়াম ভ্যানিডিয়াম ক্রোমিয়াম
ক্রোমিয়াম ক্রোমিয়াম হচ্ছে একটু দেখি ক্রোমিয়াম এখানে হচ্ছে 4s2 3d4 দেখো এখানে একটা স্থিতিশীল একটা স্থিতিশীল বেশি আছে একটা স্থিতিশীল মানে একটা স্থিতিশীল অরবিট একটা এই অরবিটালে স্থিতিশীল একটা বেশি আছে আর একটা তো কম আছে তাহলে আমরা জানি যে দুইটা অরবিটালে প্রত্যেকটা অরবিটাল যদি সমান সমান থাকে তাহলে এই অরবিটালে স্থিতিশীলতা বেশি আর যদি অর্ধপূর্ণ থাকে তাহলে এর স্থিতিশীলতা বেশি তাহলে আমি এখানে অর্ধপূর্ণ করা যাবে এটা আমার লেখা যাবে না যদি আমি প্রত্যেকটা অরবিটালে চাই নিজের শক্তি স্থিতি থাকো তাই এখানে লিখে যাবে 4s1 3d5 এখন এর স্থিতিশীলতা বেশি আছে ম্যাঙ্গানিজ আর্গন 4s2 3d5 আয়রন argon 4s2 3d6 cobalt argon 4s2 3d7 nickel 4s2 3d8 copper 29 argon 4s2 3d9 দেখো এখানে যেরকম বলছিল আমি ঠিক এরকম এখানে শিখে নিয়েছি এখানে হচ্ছে একটা স্থিতিশীলতা বেশি আর একটা স্থিতিশীলতা কম তাহলে এবার আমি ভাগ করে নিতে পারি এটা হবে না তাহলে হবে এখানে 4s1 অর্ধপূর্ণ করলে হয় 4s1 3d10 এখানে দুটোটাই স্থিতিশীলতা বেশি জিন argon 4s2 3d10 ধন্যবাদ।